ঠোঁট কাটা বলাটা বলবো, আমি আসলে যে কথা আমার মনে হয় সেটা চেপে রাখতে পারি না। যা মনে হয় সেটা বলে ফেলি আরকি। তো সবসময় ঠিক নয়। কারণ আমার আত্মীয়স্বজন আমাকে পছন্দ করে না। ভুল বলে থাকি, আমি সঙ্গে তার কাছে ক্ষমাও চেয়ে নিতে পারি। কিন্তু বলে আমি ফেলি আরকি। সে তো ছোটবেলা থেকেই আমি এরকম। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। নমস্কার, শুভ সন্ধ্যা। ডিবি নিউজে আপনাদের স্বাগত। ডিবি নিউজে আজ রয়েছেন বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র রূপঙ্কর বাগচি। দাদা, ডিবি নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ। লাইফ ইজ সো বিউটিফুল, এই যে এপিসোডটা একটা সময় সোশ্যাল মিডিয়ায় আপনার চলছিল, সাধারণ মানুষ অনেক উপকার পেয়েছে, গান শুনিয়েছেন, তাদের সমস্যার কথা জানিয়েছে। এপিসোডটা পড়ে কতটা আনন্দ পেয়েছেন? খুব আনন্দ পেয়েছিলাম। তখন তো কোভিড ছিল। ওই সময় বাড়িতে বসে আমি ভাবছি, অ্যাকচুয়ালি আমার শুধুমাত্র অন্যদের আনন্দ দেওয়ার থেকে আমার নিজের আনন্দ পাওয়াটাও একটা বড় ব্যাপার ছিল। যেহেতু আমি তখন পারফর্ম করতে পারছি না, কোথাও গাইতে যেতে পারছি না, কোনো অনুষ্ঠান হচ্ছে না, কোথাও কোনো রেকর্ডিং হচ্ছে না, কিছুই হচ্ছে না, কোনো কাজকর্ম হচ্ছে না, বাড়িতে রয়েছি সারাক্ষণ, কোয়ারেন্টাইন, আইসোলেশন, এই সমস্ত শব্দগুলোর সাথে পরিচিত হচ্ছি। তো সেই সময় মনে হয়েছিল যে অনেক মানুষই খুব মানসিকভাবে ভেঙে পড়েছে। চারিদিকে যা দেখতাম আর কি, সোশ্যাল মিডিয়াতেও দেখতাম, এছাড়া আমার বন্ধু বান্ধব যাদের সাথে ফোনে কথা হতো তাদের কাছেও তাই শুনতাম আর কি। তো আমার মনে হলো আমার একটা দায়িত্ব থাকে সমাজের প্রতি, যে আমি তো সমাজ থেকেই পেয়েছি অনেক কিছু। এই মানুষগুলি আমাকে ভালোবেসে রূপঙ্কর করেছেন। এত বছর ধরে গান বাজনা করছি, রোজগারপাতি করছি, তো এই গান বাজনা করি, সুতরাং এদের কাছে আমার কৃতজ্ঞতার একটা রয়েছে। সেই কৃতজ্ঞতার স্বরূপ আমার মনে হয়েছিল একটা যদি এরম পরপর সন্ধ্যেবেলায় ১ ঘন্টা ধরে গান শোনাই সবাইকে, এবং তার আমার একটা খুব প্রিয় ছবি, একটি ফরাসি ছবি, লাইফ ইজ বিউটিফুল। এই ছবির নামাঙ্করণ হিসেবে আমি ভাবলাম যে আমার এই লাইফটার নামও করি লাইফ ইজ বিউটিফুল। অডিটোরিয়ামে রূপঙ্কর বাগচি আর খোলা মাঠে রূপঙ্কর বাগচি যখন অনুষ্ঠান করে, দর্শকদের কাছ থেকে কি আলাদা রিয়াকশন পায়, দুটোর মধ্যে পার্থক্য কতটা উপলব্ধি করো? অডিটোরিয়াম আর খোলা মঞ্চের মধ্যে তফাৎ তো আছেই। অডিটোরিয়াম অনেক বেশি অর্গানাইজড, অডিটোরিয়ামে শো করতে অনেক বেশি কমফোর্টেবল লাগে। তার কারণ হচ্ছে অডিটোরিয়ামে আমি জানি যে একটা হলের মধ্যে যে মানুষগুলো রয়েছেন তারা একটা ভাবনা নিয়ে এসে আমাকে গান শুনতে এসেছেন আর কি। আর যখন খোলা মাঠে অনুষ্ঠান করি তখন ওটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়, এই কারণে যে সেটা হচ্ছে এরম আমি অনেক শ্রোতাও দেখেছি বহু অনুষ্ঠানে যারা একটা গানও আমার শোনেনি, এবং তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে গিয়েও আমি মজা পেয়েছি অনেক। তো সুতরাং সেটাও একটা ভালো লাগা তৈরি, আর বেশি চ্যালেঞ্জিং। তাই কি রূপঙ্কর বাগচি ঠোঁট কাটা বলাটা বলবো, আমি আসলে যে কথা আমার মনে হয় সেটা চেপে রাখতে পারি না। যা মনে হয় সেটা বলে ফেলি আর কি। তো সেটা অনেক সময় সেটা সবসময় ঠিক নয়। সেটা আমি চিরকাল আমার পরিবারেও তাই হয়েছে আর কি, যে কারণে আমার আত্মীয়স্বজন আমাকে পছন্দ করে না। পছন্দ করে না এই কারণেই যে আমি যেটা মনে হয়েছে কারোর সম্পর্কে আমি সেটা বলে দিয়েছি তাকে। তো আবার যদি কোনো ভুল বলে থাকি, আমি সঙ্গে তার কাছে ক্ষমাও চেয়ে নিতে পারি। কিন্তু বলে আমি ফেলি আর কি। সে তো ছোটবেলা থেকেই আমি এরকম। তো এটা এখন পরিবর্তন করা একটু মুশকিল। আমি একটু বিস্কিট খাবো? একদম একদম। হ্যাঁ। বিস্কুট খেতে খেতে এই একটা কচুরি খাওয়ার ঘটনা আমি জানি। তোমার কচুরি খেতে নেমেছিল, তখন কোনো একটা এনজিও বলেছিল যে দাদা আপনি তো সেই না, আপনি পয়সা দেবেন কেন, আমরা দিচ্ছি। অনিন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে বলেছিল যে আপনি তাহলে একটু বলুন যে আমাদের অর্গানাইজেশন দিয়ে। আপনি বলা শুরু করলেন, নমস্কার আমি রূপঙ্কর বলছি। জেনেই তোমাকে বলা শুরু করলো আপনি রূপঙ্কর, আপনি চন্দ্রবিন্দুর অনিন্দ না। এই না, আর পয়সা দিতে হবে না, আপনার পয়সা দিতে। বিষয়টা কি, পয়সা কি আপনারই দিতে হয়েছিল না তারা দিয়ে না, দিয়েছিল? পয়সা আর দিতে হয়নি। কিন্তু ওনারা খুব আঘাত পেয়েছিলেন যে আমি চন্দ্রবিন্দু অনিন্দ নই। ওরা ভেবেছিল অনেকক্ষণ ধরেই প্রায় ৩০-৪০ মিনিট ধরে ভাবছিল আমি চন্দ্রবিন্দু অনিন্দ চট্টোপাধ্যায়কে। কিন্তু আর সঙ্গীদের খুঁজছিল। হ্যাঁ, সঙ্গীদের খুঁজছিল। পরবর্তীকালে ওরা জানলো যখন আমি রূপঙ্কর, তখন খুবই আঘাত হয়েছিল। মেয়ে মহুল হুম। বাবা মাকে কতটা কেয়ার করে, কতটা শাসন করে? খুবই করে, দুটোই করে, কেয়ারও করে, শাসনও করে। মাকে করার সাহস পায় না, আমাকে করে। আমি সবার দ্বারাই
কি বলবো, সমস্ত মহিলারাই আমাকে শাসন করেছে। একজন মহিলাকে আমি শাসন করি, সে আমার বাড়িতে একটি কুকুর আছে ননিবালা বলে, ননিবালা, তাকে আমি শাসন করি। সে আমার ছোট মেয়ে, একমাত্র তাকে আমি শাসন করতে পেরেছি, বাকিরা সবাই আমাকেই শাসন করেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম এখনকার শিল্পীদের এগিয়ে যেতে কতটা সাহায্য করে? ভালো তো, খুবই ভালো। অনেক গান, অনেকে আগে যেমন বিভিন্ন কোম্পানি ছিল, ওই কোম্পানিতে গান বের করতে হতো, তারা ঠিকমতো রয়্যালটি দিত না। এখন যে কেউ একটা অডিও প্ল্যাটফর্মে গান আপলোড করতে পারে, ইউটিউবে গান আপলোড করতে পারে, সেখান থেকে রয়্যালটি পাচ্ছে, সেখান থেকে টাকা রোজগার করছে। আগেও বেনজাল ছিল, ভালো গায়ক গায়িকা ছিলেন, এখনো আছে। আমি মানে সবসময় মনে করেছি, ডিজিটালি হোক আর ফিজিক্যাল হোক, যাই হোক না কেন, যারা গান, ঠিক গান শোনার লোক, তারা সবসময় আছেন। তারা বেছে নেবেন যে কে ভালো কে খারাপ। এবং প্রত্যেকেই যারা জনপ্রিয় হয়েছেন, জেনে রাখবেন তাদের মধ্যে কিছু না কিছু কোয়ালিটিস ছিল বা আছে, যে কোয়ালিটিসের জন্য তারা জনপ্রিয় হয়েছে। কেউ হয়তো ভীষণ শাস্ত্রীয় সঙ্গীতে দক্ষ, কেউ হয়তো ভীষণ ভালো গান লিখতে পারেন, কেউ হয়তো দারুণ পারফর্ম করেন, কেউ হয়তো দেখতে সুন্দর, এটাও হতে পারে, কেউ হয়তো দেখতে ভীষণ খারাপ, তার জন্য পপুলার হয়েছে, সেটাও হতে পারে। তো নানা রকম কারণ থাকে মানুষের, জানেন তো। সুতরাং আমার খারাপ হয় না, আমার খারাপ লাগে না। শিল্পীদের বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রোগ্রাম করতে গিয়ে তো বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়। শিল্পীদের কথা আমি বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি। মঞ্চে গান গাইছে রূপঙ্কর বাগচি, কোনো বাদামওয়ালা বা কেউ মন দিয়ে গান শুনছে, শোনার পরে গানটার পরে বললো যে আমি রূপঙ্কর বাগচিকে 10 টাকা উপহার দিতে চাই। গান রূপঙ্কর বাগচি কিভাবে নেয়? খারাপ লাগে প্রথমত। আবার উষাদির কাছে একটা অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম। উষা উত্তুপ আমাকে অনেকদিন আগে একটি অনুষ্ঠানে বলেছিলেন যে এরকমই একটি ঘটনা ঘটেছিল, তাতে আমি একটু বিরক্ত হয়েছিলাম। প্রায় বছর 20 আগের ঘটনা। উনি বলেছিলেন এগুলো নিয়ে এত বাড়াবাড়ি না করাই ভালো, কারণ তোমায় ভালোবেসে দিচ্ছেন, গ্রহণ করো। আর আমি তো হোটেল থেকে গান গেয়ে শুরু করেছি আমার কেরিয়ার, এসব আমার কাছে জল ভাত, এগুলো আমার কাছে নতুন কিছু না। তোমরা একটু বেশি নিজেদেরকে খুব বেশি মানে বেশি এডুকেশনিস্ট, একটু বেশি শিক্ষিত, একটু বেশি মনে করছো। আসলে কিন্তু সবাই আমরা এন্টারটেইন করি। ওনার ভালো লেগেছে, উনি 10 টাকা দিচ্ছেন কি 20 টাকা দিচ্ছেন কি 10,000 টাকা দিচ্ছেন কি 10 লক্ষ টাকা দিচ্ছেন, সেটা তোমাকে ভালোবেসেই দিচ্ছেন। তাতে উনি হয়তো ড্রাঙ্ক হয়ে আছেন, উনি হয়তো মদ খেয়ে আছেন, বা উনি মদ খেয়ে নেই, যেটাই হোক না কারণ উনি ভালোবেসেই দিচ্ছেন। এটাকে ইগনোর করা আমার উচিত নয়, সেটাও আমি মাথায় রাখি। আমরা শেষ করব লাস্ট অযোগ্য সিনেমায় বোম্বাদার লিপে তুমি যে গানটা গেয়েছিলে, গানের একটা লাইন যদি টিভি নিউজের দর্শকদের একটু শোনাও। না তুই আমার হবি না, কথা ভুলে গেছি। এরপর এইটার পর আজকে মঞ্চ স্টেজে গিয়ে হ্যাঁ, মঞ্চে গিয়ে এখন মনে পড়ছে না লিরিকটা। আপনারা শুনলেন বাংলার সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র রূপঙ্কর বাগচির আজকের এই আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠানে একসাথে বসে আড্ডা আর দাদার কথা। আমরা চাইবো দাদা আগামী দিনে আমাদের আরও ভালো ভালো গান উপহার দিক এবং আমাদের আরও ভালো ভালো গান শোনাক। ক্যামেরায় সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, টিভি নিউজ, ঠাকুরনগর। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন, কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয় না ধরো।